সূর্যদা মন থেকে সত্যি আমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাস্তবটা মেনে নিতে বলছে। সূর্যদা আমাকে নিয়ে সংসার করবে। তবে একটাই তফাৎ, আমরা স্বামী স্ত্রী আছি ঠিকই, কিন্তু আর পাঁচটা স্বাভাবিক স্বামী স্ত্রীর মতো নয়, মানে হতে পারবো না আর কি। আমি রাইকেই ভালোবাসি আর আজীবন ওকেই ভালোবাসবো। রাইয়ের জায়গা আমার পক্ষে আর কাউকে দেওয়া সম্ভব নয় নীলু। তবে তবে তুমি চিন্তা করো না, বাইরের জগতের কাছে আমরা স্বামী স্ত্রী থাকবো। হ্যাঁ, তারা কেউ কিচ্ছু জানতে বা বুঝতে পারবে না। আমি তোমার কোনো রকমের কোনো সম্মানহানি হতে দেব না। তোমার যা যা মর্যাদা পাওয়ার আমি তোমাকে সবটুকু দেব। শুধু শুধু আমাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা হবে না। তুমি প্লিজ, তুমি আমার থেকে এরকম কিছু এক্সপেক্ট করো না। ওই জন্যই আজকে আমি তোমার কাছে এই সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম। প্লিজ। তার মানে এতক্ষণ ধরে তুমি তুমি সবার সামনে যা যা করছিলে, যা যা বলছিলে, সবটা লোক দেখানো? হ্যাঁ, বাইরের পৃথিবী জানবে আমরা খুব সুখে আছি, খুব ভালো আছি। তার জন্য এই দুদিন ধরে যা যা করার আমি সব করেছি, এবং ভবিষ্যতেও যা যা করতে হবে আমি করব। তাহলে তাহলে তুমি আমাকে বিয়ে করতে রাজি হলে কেন? কেন ভেঙে দিলে না বিয়েটা? কেন বলো? কেন আমাকে সঙ্গে করে নিয়ে এলে? কেন মেনে নিলে? আর আমি যদি এই প্রশ্নগুলো তোমাকে করি, তুমি কেন মেনে নিলে? তুমি কেন অন্যের কথায় বিয়েটা করতে রাজি হয়ে গেলে? তুমি কেন প্রতিবাদ করলে না? তুমি কেন বলতে পারলে না যে আমি কিছুতেই এই বিয়েটা করব না? তুমি কেন সবটা মেনে নিয়ে আমার সঙ্গে চলে এলে? বলো। তবে তবে এবার আমি কি করব বলো? চলে যাব? এখনো কিন্তু তত দেরি হয়নি। সারাটা জীবন তুমি আমার জন্য কেন কষ্ট ভোগ করবে? কেন একটা মিথ্যে সম্পর্কের বোঝা বয়ে বেড়াবে? হ্যাঁ, আমি কিছু বলে উঠতে পারিনি। দিদিভাইয়ের হঠকারী সিদ্ধান্তে আমি কিছু বোঝার আগেই কাজটা আমি করে ফেলেছিলাম। ঠিক আছে, সেই দায় না হয় আমি একাই ভোগ করব। আমি কিন্তু তোমাকে কথাগুলো বলেছিলাম, আগেও বলেছিলাম। এই বাড়িতে ঢোকার আগে আমি তোমাকে গাড়িতে কথাগুলো বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি বলেছিলে, কিন্তু সেই সময় অনেকটা দেরি হয়ে গেছিল নীলু। আমাদের বিয়েটা হয়ে গিয়েছিল তখন, আর তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে এসে তো ফিরিয়ে দিতে পারি না, তাই না নীলু? যেটা ঘটেছে সেটা পুরোটাই কিন্তু একটা মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। তোমার দিদি যেই উদ্দেশ্যে বিয়েটা দিয়েছে সেটার দায়ভার কিন্তু তোমার একার নয়। তোমার সাথে আমিও তোমার পাশে থেকে একই দায়ভার বহন করব, কিন্তু সেটা তোমাকে না মেনে। কারণ তোমার দিদির জায়গায় আমি আমার জীবনে আর কাউকে মেনে নিতে পারবো না। আমি রাইয়ের জায়গায় আমার জীবনে আর কাউকে কখনো বসাতে পারবো না নীল। সারা জীবনেও আমার ওকে ভোলা সম্ভব নয়। আমার ভালোবাসার মানুষ ওই ছিল আর ওই থাকবে। যে তোমাকে ঠকালো তাকে তুমি ভালোবেসে যাও? বুঝতে পারবে না? এই যে আসলে ঠকেছে, এটা কেই বা বলতে পারে নীল?
বুঝতে পারবে, রাই বুঝতে পারবে যে ও আমাকে না বিয়ে করে ও কতটা কতটা ভুল করেছে। আমার ভালোবাসাকে ও অসম্মান করেছে, আমাদের এতদিনের স্বপ্ন, এতদিনের ভালোবাসাকে ও এইভাবে নষ্ট করে দিল। ও বুঝতেই পারলো না যে যে আমার কি হবে, আমি এই মিথ্যে বিয়ে নিয়ে কিভাবে বেঁচে থাকবো। বেশ, যখন বোঝেইনি তখন এই মিথ্যে বিয়ে নিয়েই আমি ওকে দেখিয়ে দেব যে আমরা কতটা সুখে আছি। সুখে থাকা কাকে বলে, প্রতিটা পদে পদে আমি ওকে সেটা বুঝিয়ে দেব। নীলু, নীলু, আমি তোমার থেকে শুধুমাত্র একটা জিনিসই চাই। সূর্যদা দিদিভাইয়ের ভাবনায় একেবারে ডুবে আছে। আমাকে এই বিরাট ফাঁকির জীবন বয়ে বেড়াতে হবে ঠাকুর, সারা জীবন বয়ে বেড়াতে হবে। নিজের ভালোবাসার মানুষের থেকে এইভাবে ঠকে যাওয়ার পরেও সূর্যদা তাও দিদিভাইকেই ভালোবাসছে। নীলু, তার মানে তুমি তুমি আমাকে এসকেপ কোটের মতো ব্যবহার করবে, তোমাদের মাঝখানে আমাকে বলি হতে হবে, তাই তো? না 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 নীলু, তুমি তুমি একদম ভুল ভাবছো। দেখো, তোমাকে ভালো রাখার, সুখে রাখার সব রকম প্রতিশ্রুতি আমি তোমাকে দিচ্ছি, শুধু তার পরিবর্তে তোমার থেকে আমি একটা জিনিস চাইছি। নীলু, তুমি আমাকে সেটা দিতে পারবে তো? দেখো, আমরা যে মিথ্যে স্বামী স্ত্রীর সম্পর্কে আছি সেটা যেন বাইরে থেকে কেউ কখনো বুঝতে না পারে। তুমি সেটুকু মেনটেন করতে পারবে তো? নীলু, আমি তোমার থেকে এইটুকু আশা রাখতে পারি তো? তুমি আমার কাছে আশা করছো কোন অধিকারে? এই মিথ্যে সম্পর্কের খাতিরে? না, বন্ধুত্বের খাতিরে। নীলু, আমরা আমরা দুজন খুব ভালো বন্ধু হয়ে থাকবো। নীলু দেখো, তোমাকে কথা দিতেই হবে যে আমরা খুব সুখী। তোমার সাথে আমাকে অভিনয় করতে হবে যে আমরা খুব ভালো আছি, সুখে শান্তিতে সংসার করছি, তাই তো? হ্যাপিলি ম্যারিড কাপলের অ্যাক্টিং করতে হবে, তাই তো? হ্যাঁ, ব্যাস এটুকুই। কথা দাও, বলো তুমি এই কথাটা রাখবে? নীলু, আমি আর কখনো কিচ্ছু চেয়ে তোমাকে বিব্রত করবো না। কি বলো, নতুন কি ফন্দি হচ্ছিল আমাকে একটু বলো, একটু শুনি। নাকি আমি এসে পড়লাম বলে পুরো প্ল্যানটা ঠিক হয়ে উঠলো না? কোনটা? মা নিশ্চয়ই বুদ্ধি দিচ্ছিলেন যে কাকে কিভাবে হাতে করতে হবে, শ্বশুর বাড়িতে নিজের পসার কিভাবে জমাবে, এই সমস্ত সলা পরামর্শ হচ্ছিল বুঝি? বলো। না, মা ফোন করেছিল আমার আমার খোঁজ নেওয়ার জন্য। কি খোঁজ নেওয়ার জন্য? ও, ফুলসজ্জার রাতের কথা জিজ্ঞেস করছিল? না মানে সূর্য তোমার ঠিকঠাক করে খেয়াল রাখলো কিনা, এত সকালবেলা কেন ঘুম থেকে উঠে পড়লি, নতুন জায়গা, আর একটু ঘুমোতে পারতিস, এই সমস্ত কথা? নাকি কাল সারা রাত সূর্য তোমাকে ঘুমোতেই দেয়নি? কোনটা? যতই তুমি মুখ বন্ধ রাখো, এতটুকু মেকআপ নষ্ট হয়নি, চেহারা, শাড়ি সবকিছু ঠিকঠাক। এর মানেটা কি? যা ভেবেছিলাম তাই কি? না, একবার ভেতরে গিয়ে দেখতে হবে সূর্য কি করছে, কাল রাতে কোথায় ঘুমিয়েছে ও। যাই। ঠিক আছে, সকাল হয়ে গেছে, আমি যাই, গিয়ে একটু দেখি যে আমার দেওরটা উঠলো কিনা। গরম গরম চা আনবো ওর জন্য, নিজে হাতে সার্ভ করবো। যতই হোক গতকাল তো ফুলসজ্জায় রাত গেছিল, অনেক ধকল গেছে বেচারার উপর দিয়ে। না, ও এখনো ঘুম থেকে ওঠেনি। সে কি কথা? ঠিক আছে, আমি গিয়ে ডেকে দিচ্ছি। তুমি উঠে পড়েছো, ও ঘুমিয়ে কি করবে? সরো, আমি ডেকে। না না, সরো দিদি। সর্বনাশ, সূর্যদা সোফায় ঘুমোচ্ছে দেখে ফেললে তো মুশকিল।
হচ্ছে? ঠিক আছে, থাক, ঘুমোক তাহলে। আসি। তুমি যেমনটা বলেছিলে ঠিক তেমনটাই বলেছি মা আর দিদিভাইকে। সত্যি বললাম তোমায়, প্রথম পরীক্ষায় কি তাহলে পাশ করলাম? নাম্বার কত পেলাম? পুরোপুরি পাস, ফুল মার্কস। আমাদের মধ্যে তো গতকাল রাতে এই নিয়ে একটা শর্ত হয়েছিল। ঠিকই, তুমিও সেই শর্ত পূরণ করেছো, দিদির কাছে মান বাঁচিয়েছ। দিদি যখন ঘরে ঢুকে পড়লো আমি চেষ্টা করেছিলাম দিদিকে আটকানোর। ঠিক আছে, ম্যানেজ হয়ে গেছে। আমি সবটাই শুনতে পেয়েছিলাম, তাই জন্যই তাড়াতাড়ি উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়ি। এখন ইলু, আমাদেরকে এইভাবেই চালাতে হবে আর এটাকেই অভ্যেস করে নিতে হবে। আর একবার যদি অভ্যেস হয়ে যায় তাহলে দেখবে আমরা খুব সুন্দরভাবে স্বামী স্ত্রীর অভিনয়টা চালিয়ে যেতে পারছি। দরজার বাইরে আমরা একটা পারফেক্ট কাপল হয়ে উঠবো, আর দরজার ভিতরে শুধুই বন্ধু, এর থেকে বেশি কিচ্ছু না। সেই আমার সব মনে আছে। তোমাকে আমার জন্য একেবারে বিব্রত হতে হবে না। আমিও তোমাকে ঘরের বাইরে বা ঘরের ভেতরে বিরক্ত করব না। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। তুই আমার জীবনটা নরক বানিয়ে দিলি দিদি ভাই। যার নামে স্মৃতিতে সিঁদুর পরব, যার সঙ্গে একই ছাদের তলায় স্ত্রীর পরিচয় থাক, তার মনে কোনোদিনও যায় না বাবু। এই লোক দেখানো সম্পর্কের বোঝা সারাটা জীবন আমি বইব কি করে? বল না রে, কি করে বইব? শুনছো, তোমার সাথে আমার একটু দরকারি কথা আছে। হ্যাঁ বলো, শুনছি। দেখো, তোমার কথায় কাল পর্যন্ত আত্মীয় স্বজনের সামনে আমি যা করার করেছি, অনেক সৌজন্য দেখিয়েছি, কিন্তু আমি তোমাকে একটা পরিষ্কার করে কথা বলতে চাই। আমার ছেলের বউ হিসেবে আমি এই মেয়েকে কিছুতেই মেনে নিতে পারবো না। মেয়ের বাড়ির অবস্থা কোনোদিনই আমার বিবেচনার বিষয় ছিল না। আমি তো শুধু একটা ভালো মেয়ে চেয়েছিলাম, তাই রাইকে মেনে নিয়েছিলাম। রাই সভ্য, ভদ্র, ঘরোয়া, শিক্ষা সংস্কার সবই আছে, কিন্তু এই মেয়ের কেলেঙ্কারির কথা আশপাশের সবাই জানে। তার মধ্যে পড়াশোনাটাও করেনি বেশি। শুধু রূপ দিয়ে তো আর চলবে না, সৌর্যের আশেপাশে দাঁড়ানোর মতন কোন রকম যোগ্যতাই নেই ওর মধ্যে। আমি তোমাকে বলে দিচ্ছি, এই মেয়েকে ছেলের বউ হিসেবে মেনে নেওয়াটা আমার পক্ষে সত্যি খুব মুশকিল। আচ্ছা সুচিত, তোমার কি মনে হয় ছেলের বউ হিসেবে এরকম একটা মেয়েকে আমি খুব ভালো মনে মেনে নিয়েছি, খুব খুশি হয়েছি, সমাজে আমার মাথা উঁচু হয়ে গেছে? তা কিন্তু নয়। কিন্তু যখন ছেলে নিজের মুখে সবার সামনে ডিক্লেয়ার করছে যে সে এই মেয়েকে নিয়ে খুশি থাকবে, এই বউয়ের সঙ্গে সংসার করবে, তখন তুমি বা আমি মেয়েটাকে তো বাড়ির বাইরে বার করে দিতে পারি না। তাছাড়া এই রিজেকশনটা এই ক্ষেত্রে কাজে লাগবে না। আর একটা কথা মাথায় রেখো, আমাদের সমাজ কিন্তু এখন মেয়েদেরই পক্ষে। তাছাড়া আমাদের
আমাদের পরিবারের একটা মান সম্মান আছে, তাই আমি অন্তত ছেলের বউকে বাড়ির বাইরে বার করে দিয়ে লোক হাসাতে পারবো না। আমরা কি লোক হাসানো বন্ধ করতে পেরেছি না পারবো বলো তো? একটা প্রায় অশিক্ষিত চরিত্রের দাগ লাগা মেয়েকে নিয়ে এক ছাদের তলায় থাকা, ওফ, আমাদের মান সম্মানের কি বাকিটা রইলো বলো তো? আমি তোমাকে পরিষ্কার কথা বলে দিচ্ছি, এই মেয়েকে আমার পক্ষে বউ হিসেবে মেনে নেওয়াটা অসম্ভব। তা বললে কি করে হয় মা? দেখো, আমি নীলুকে নিয়ে বাড়িতে ঢোকার আগেই কিন্তু তোমাদেরকে এই প্রশ্নটা করেছিলাম। আমার বউকে বরণ করার আগে আমি কিন্তু তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে তোমরা ওকে মেনে নিতে পারবে কি না। তখন যদি তোমরা বলতে তাহলে আমি তখনই ওকে নিয়ে ফিরে যেতাম। ফিরে যেতিস মানে? কোথায় ফিরে যেতিস? ওই মেয়েটার জন্য তুই বাড়ি ছাড়া হতিস, আমাদের ছেড়ে যেতিস? হতবাক হয়ে যাচ্ছি আমি তোর কথায়। মা দেখো, এখন এসব কথার কিন্তু কোনো মানেই হয় না। সমস্ত অনুষ্ঠান হয়ে যাওয়ার পর, আমার বউ হিসেবে সমাজের কাছে নীলুকে স্বীকৃতি দেওয়ার পর এইসব কথা তোমার বলা কি ঠিক হচ্ছে? সূর্য, বাবা মার ঠিক ভুলের বিচার না করে তুমি যেটা করছো সেটা ঠিক করছো না ভুল করছো সেই বিচারটা করে দেখো। ঠিক ভুলের বিচার করার আগে আমাকে যেই কাজটা করতে হয়েছে সেটাকে অস্বীকার করে আমি আর কোনো ভুল করতে চাই না বাবা। আর আমি এটাও চাই না যে এই প্রসঙ্গ নিয়ে আগামীতে আর কোনো অশান্তি আমাদের বাড়িতে হোক। বাহ, শুনলে তো, তোমার ছেলের কথা শুনলে। এবার তুমিই ঠিক করো কি করবে না করবে। সবার জন্য ব্রেকফাস্ট রেডি। বাবার জন্য রুটি আর আলু ছাড়া তরকারি, মা এবং দাদার জন্য চিড়ের পোলাও, আর দিদির জন্য ওটস। নিন, আপনারা খেয়ে নিন। হ্যাঁ, নতুন বৌদি সবার জন্য সকালবেলা ঝটপট করে জলখাবার বানিয়ে ফেললো। আর ছোট দাদা বাবুর কি পছন্দ সেটা জেনেও ডিমের পরোটাও বানিয়ে ফেললো। আমি জানতাম কি জঘন্য হয়েছে এটা। এত জঘন্য ওটস যে তুমি বানাতে পারো সেটা আমি খুব ভালো জানতাম। পুরো নুনে পোড়া, এটা কেউ খেতে পারে? জীবনে কখনো খেয়েছে না কি এসব যে ও বানাবে? মা, আমি কিন্তু আপনাকে বলেছিলাম যাকে তাকে ভরসা করলে এভাবেই ঠকতে হয়। লক্ষ্মীদি, হয় তুমি ছুটি ক্যান্সেল করবে আর না হয় ভালো কোনো লোক দিয়ে যাবে এখানে। হ্যাঁ, মা, হলো তো আমি বলেছিলাম তোমায়, ব্রেকফাস্টের খাবার যদি এরকম হয় তাহলে সারাদিন তো পড়েই রইলো, বাকি খাবারগুলো কি অবস্থা হবে? মা প্লিজ ওকে বলো যে আমাদের সংসারে যেন একদম নাক না গলায়, ও নিজের মতো যেন থাকে। বড় বৌদি, তোমার খাবার না ছোট বৌদি বানায়নি গো, আমিই বানিয়েছি। হয়তো ভুল করে কিছু। তোমার এরকম ভুল হয় কি করে লক্ষ্মীদি? কত বছর কাজ করছো তুমি? এত বছর ধরে রান্না করে। যাও যাও, নতুন করে আবার বানিয়ে আনো, যাও। আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আমরা বড্ড তাড়াতাড়ি মানুষজনদের জাজ করে ফেলি, আর সেটাই মুশকিল। ট্রেনে সূর্য, আর কথা বাড়াস না, দিয়ে দাও। হ্যাঁ, হ্যালো। না, বেরোয়নি, এক্ষুনি আর্জেন্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ মা, আমাকে বেরোতে হবে। কি রে, খেয়ে যাবি না? না, ওদিকে লেট হয়ে যাবে, আমার একটা আর্জেন্ট কাজ আছে। বাবা, আসছি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু শোন, বাইরে কিছু খেয়ে নিস।
কিছু দাও না, খুব খিদে পেয়েছে। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। এই নে, দোকানে গিয়ে কিছু কিনে খেয়ে নে। ধর আমার ব্যাগ, আমার ব্যাগ নিয়ে পালালো। ধরুন কে আছেন, আমার ব্যাগ নিয়ে পালাচ্ছে। ওই ব্যাগে তো বাবার সমস্ত ডকুমেন্ট আছে। ওই ব্যাগটা আমাকে ফিরে পেতেই হবে, পেতেই হবে। হ্যাঁ রে বল। এই তো আমি 10 মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছি। না না, কোনো অসুবিধা হবে না। আমি গিয়ে সমস্তটা ঠিক করে দিচ্ছি, ঠিক আছে? একদম একদম চিন্তা করিস না, আমি এই জাস্ট পৌঁছচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে ওকে। না, আমার জলের বোতলটা কোথায় গেল? জলের বোতল কোথায় গেল বাবা? গাড়ি থামাও, গাড়ি থামাও। মেয়েদের ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিলি? হ্যাঁ, ঠিক আছে। বল, মেয়েদের ব্যাগ ছিনতাই করে পালাচ্ছিলি? রাই, আমার ব্যাগ! কি হয়েছে, কি হয়েছে? কোথায় লেগেছে? আমার ব্যাগ নিয়ে পালালো। রাই, অনেকটা চলে গেছে, কিন্তু ও তোমার কোনো ব্যাগ নিয়ে যেতে পারিনি। ওঠো ওঠো, হাতটা ধরো, ওঠো। কোথায় লেগেছে, কোথায় লেগেছে বলো আমাকে। ও মাই গড, এ তো ছড়ে গেছে, ফুলে গেছে। ক্র্যাকটা হয়ে যায়নি তো? ডাক্তারের কাছে যেতে হবে, তুমি এক্ষুনি আমার সাথে চলো। ডাক্তারের কাছে যেতে হবে না, কিছু হয়নি, ক্র্যাকটা কিছু হয়নি। তুমি তর্ক করছো কেন? ডাক্তারের কাছে যেতে হবে, দেখতে পাচ্ছ না ফুলে গেছে। কিছু হয়নি। রাই, রাই বাড়াবাড়ি করো না, আমার সাথে চলো। ওঠো ওঠো ওঠো। রাই, রাই ক্লিনিকে গেলে আর কতটা সময় লাগবে? আর যদি সময় লাগে তাহলে লাগবে, তুমি আমার সাথে চলো। তুমি চলো বলছি তো, ওঠো। তুমি বুঝতে পারছো না, আমি একটা জরুরি কাজে এসেছি। নীল নিশ্চয়ই আমার কথা রাখবে, কিন্তু তোরা খবরদার মেঘকে বলবি না এই কথাটা। মেঘ কিন্তু জানে না নীল আসবে, ওটা ওর জন্য সারপ্রাইজ, বুঝেছিস? রাই, আমি কালকে রাতে সূর্যর মাকে ফোন করে বলেছি আসতে। ওনারা তো প্রতিবার আসেন, তো বলেছেন যে এবারও আসবেন। আরে বাবা, আসবে আসবে, তুমি এত চিন্তা করো না তো। আচ্ছা মা, নীলু তো খুব ভালো করে জানে বাবার কাছে এই অনুষ্ঠানটা কতটা প্রিয়, কতটা কাছের। নীলু নিশ্চয়ই সূর্যকে নিয়ে আসবে, তুমি এত চিন্তা করো না। পিসিমণি, এই স্রোত আর বৌমণি, তোমরা বরং যাও তো, মাকে বসাও। মা তুমি গিয়ে বসো তো ওখানে। সাজিয়েছিস? বাবা, তোমার ছবির সামনে পিঠে নিবেদন করে তবে আমি মুখে দেব। তুমি নিশ্চয়ই দেখছো এই উৎসব। কি ভাবছো? না কিছু না। আরে তোমরা ভালো আছো তো? হ্যাঁ, খুব ভালো আছি। আরে পুতুল দি, কি মিষ্টি দেখাচ্ছে তোমাকে। টাকা খুব সুন্দর লাগছে দেখতে। এই স্রোত, স্রোত, আরে তোমরা এসো এসো, এদিকে এসো। তুই বলছিলিস না একটু আগে, দেখ আমি যে কি খুশি হয়েছি তোমাদের এখানে দেখে, বলে বোঝাতে পারবো না। তোমার শাশুড়ি মা কোথায় আসবেন? হ্যাঁ, মা তো আসছে এক্ষুনি। ওই কি কথা? এই তো এসে পড়লাম। দেখো সদল বলে, দেখুন দেখুন দেখুন। আসুন আসুন আসুন, এক্ষুনি আপনার কথা হচ্ছিল। শুনতে পেলুম তো, যেই শুনলাম হুশ করে চলে এলুম একদম। বাপরে 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 বাপ, এই তো একেবারে দারুণ আয়োজন। বলে এই সমস্ত করেছে কে? সবটাই দিদি ভাই, আমরা সাথে হাত লাগিয়েছি শুধু। বাহ, জানি তো, আমি তো রায়ের কথা অনেক শুনেছি গো। হ্যাঁ, রায় তো মানে লক্ষ্মীমন্ত মেয়ে, ওই আমার শিমুলের মতন।
যেমন বুদ্ধিমতী তেমন তেমন সংসারী, জানেন? আচ্ছা আচ্ছা, আগে আমি একটা কথা বলিনি। শিমুলদি, তোমার নাচ দেখার জন্য কিন্তু আমরা সবাই মুখিয়ে আছি। একদম, নিশ্চয় নিশ্চয় নাচ তো হবে, কিন্তু শুধু নাচ কেন, সবাই এসেছে, গানও হবে, আমাদের দল একেবারে তৈরি। এখানে আসতে পেরে না খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। তখন থেকে খালি শিমুলের নাচে প্রশংসা করে যাচ্ছে সবাই মিলে। আমি যে এত পরিশ্রম করে গান প্র্যাকটিস করে এলুম, আমার কথা কেউ বলছে না, দেখতে পাচ্ছি। তুমি তো নিশ্চয়ই গান গাইবে, আমি তো শিমুলদির কাছে শুনেছি তুমি নাকি খুব ভালো গান গাও। সে শিমুল বলবে তাই না? শিমুল তো আমাকে খুবই ভালোবাসে, তাই জন্যই আমার প্রশংসা করে সব সময়। বাবা কি জানিস তো, আমাকে না নতুন মাস্টার মশাই দিয়েছে জন্য। কি বলছি আর তোকে, আমাকে নতুন পড়াশোনা করবো আমি। পড়াশোনা করে দেখবি তোদের মতো করে ফরফর করে ইংরেজিতে কথা বলবো। আচ্ছা হয়েছে হয়েছে, চুপ কর এবার তুই। আচ্ছা সবই তো বুঝলুম রায় সুন্দরী, বলি সবই তো হবে, নাচ হবে, গান হবে, সেই আসল জিনিসটি হবে কখন? আসল কাজ কি? ও কি কথা, আসল কাজ কি? বলি এখানে এসেছি কেন আমরা? পিঠে পুলি উৎসব হবে নাকি? তাইলে সে সমস্ত আমরা বানাবো, খাবো, তারপরে তো নৈদিক নৈদিক এই যে এই যে এই যে এই যে পেত্তম থেকে ধেই ধেই করে নাচবে নাকি সকলে শুনে? নিশ্চয়ই হবে সেসব। তাহলে আপনাদের বরং যেখানে পিঠে পুলি হচ্ছে ওইদিকে নিয়ে যাই। ওইদিকে ওইদিকে আসুন, এসো তোমরা, এসো এসো। চলো চলো। এসো না এসো না, শোনো না রাই, আমার না তোমার সাথে একটা আর্জেন্ট কথা আছে। বলো না। আমাদের মনের কথা দল থেকে আমরা চাইছি তোমরা 3 বোন একটা নাচ করো। আমি না, দিদিভাই নাচুক, স্রোত নাচুক, তোরা নাচ। এ আবার কেমন কথা হলো? হ্যাঁ, আমরা এইটুকু বলছি, এই কথাটা রাখতে পারছো না? 3 বোন এক জায়গায় হয়েছে, কোথায় আনন্দ করবে, নাচ দেখবো, তা না? চল না রে নীলু, তোর মনে নেই আমরা 3 জন ছোটবেলায় কত সুন্দর নাচের ফাংশন করতাম বাবার অফিসে? আমার মনে আছে। এই মেজি ভাই, চল না রে, চল না। আচ্ছা ঠিক আছে, কোন গানে নাচ করবো আমরা? এই স্রোত। আচ্ছা নীলু তুই বল না, বল না। আমার মাথায় আসছে না, স্রোত বলো। তুই আমি বলি? হ্যাঁ দাদা ভাই বল না। গাহানা কুসুমা কুঞ্জ মাঝে। দারুণ হবে, আমি যাই অ্যানাউন্সমেন্টটা করে আসি। হ্যাঁ, আমি একটা বিশেষ ঘোষণা করতে এসেছি। আমি জানি আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফ্যাশন শো এর জন্য। তো ফ্যাশন শো তো হবে, কিন্তু তার আগে যেটা হতে চলেছে আমি হলপ করে বলতে পারি, আপনাদের সকলের ভালো লাগবে। এবার আমাদের মঞ্চে নৃত্য পরিবেশন করতে আসছে 3 বোন, রাই, নীলু আর স্রোত। ওদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। শুনতে পাচ্ছেন? হ্যালো, আর তাতে আপনারই সুবিধা হতো। আচ্ছা আমি আসছি আর আধ ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। একটুখানি অপেক্ষা করে, আমি পৌঁছে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই। বলছি অফিস থেকে ফোন এসেছিল, আমাকে এক্ষুনি যেতে হবে। আমি যদি ঠিক সময় না পৌঁছতে পারি তাহলে হয়তো পেপারস গুলো জমা দিতে পারবো না। আমি ঠিক আছে বুঝতে পেরেছি, আমার সঙ্গে চল। এসো এখানে দাঁড়াও। বলছি এগুলো কিছু করার দরকার নেই, আমি একদম ঠিক আছি। চুপচাপ দাঁড়াও। বলছি আমাকে না তাড়াতাড়ি অফিসে যেতে হবে, ফোন করেছিল। দেখি হাতটা দেখি। আমি তুমি আমাকে দাও, আমি করে নিচ্ছি নিজে। থ্যাংক ইউ। বলছি এইসব কিছু দরকার নেই, ওষুধ দিতে হবে না, একদম ঠিক আছি আমি। আগর হ্যাঁ আ করো। আমার অফিসে ওটা আ করতে বলেছে। আ করো আ করো আ।
দেখো বাইরে চলাচল করবে যখন না, তখন একটু সাবধানে চলাচল করো। হ্যাঁ, বাইরের জগতে কাজ করতে যাবে আর এইভাবে যদি অ্যাক্সিডেন্ট ঘটিয়ে বসে থাকো তাহলে কি হবে? বাইরের জগৎটা ভীষণ কঠিন রাই, সেখানে চলতে গেলে নিজেকে নিজের মতো করে তৈরি করে নাও। মনে রাখবো তোমার কথাগুলো। এবার তাহলে আমি আসি, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আচ্ছা, পায়ে হেঁটে গেলে কি গাড়ির আগে পৌঁছাতে পারবে? সামনে একটা ফটোকপির দোকান আছে, সেখানে চলো, ডকুমেন্টগুলো জেরক্স করে তারপরে আমি নিজে তোমাকে কাকুর অফিসে ড্রপ করে দিচ্ছি। না না, তোমাকে তো যেতে হবে না, আমার কোনো অসুবিধা হবে না। অসুবিধা হবে কি হবে না সেটা আমি বুঝে নেব, ঠিক আছে? চলো। আমি চলে যেতে পারবো এখান থেকে? তুমি আমার সঙ্গে এখন চলো, চুপচাপ এসো। দোষটা তো এই মেয়েটার। ও ভাবলো কি করে আমার ছোটদা না জেনে রায়ের জায়গায় ওকে বিয়ে করেছে বলে তো তাড়াতাড়ি রায়ের জায়গাটা ওকে দিয়ে দেবে? একটা মেয়ের মিনিমাম একটা আত্মসম্মান বোধ থাকলে সেই কাজটা কোনোদিনও করতো না, কোনোদিনও না। আর যদি সো কল্ড মহান দিদির আদেশে বা তার কথায় এই বিয়েটা করেও থাকে, বাড়িতে ওর আসা একদম উচিত হয়নি। এবার কি তাহলে বাড়ি তুলে কথা বলা যায় নীলু? যে বাড়ির মেয়ে বোনের স্বামীর সাথে লুকিয়ে গাড়ি চেপে ঘুরে বেড়ায়, সেই বাড়ি নিয়ে প্রশ্ন তুললে নিশ্চয়ই খুব একটা অন্যায় হবে না? কথাটা তুমি হয়তো ঠিকই বলেছো দিদি, কিন্তু যে বাড়ির ছেলে নিজের বউকে লুকিয়ে বাইরে অন্য মেয়ের সঙ্গে গাড়িতে করে ঘুরে বেড়ায়, সেই বাড়ি নিয়েও তো প্রশ্ন উঠতে পারে, তাই নয় কি? বাপরে বাপ, দেখেছেন মা? নিজে কানে শুনছেন কিরকম গলার জোর বেড়েছে? ডিরেক্ট বাড়ি তুলে কথা বলছে, আর ওদের বাড়ির সাথে আমাদের বাড়ির তুলনা করছে। ছিলে তো ছেঁড়া কাতায় শুয়ে এই বাড়ির বউ হয়ে আসবে, সেটা তো স্বপ্ন অতীত ছিল। আর বড় বড় কথা বলছো? এই জন্যই বলে যে রক্ত নিজের রং দেখিয়ে দেয়। ভিখারির বাড়ির মেয়ের স্বভাব আচরণ তো ভিখারির মতোই হবে, তাই না? যেই একটু পা হাত ছড়িয়ে বসার জায়গা পেয়েছে অমনি মাথায় উঠে গেছে। দিদি, ভিখারি বাড়ির মেয়ে বললে কিন্তু আমার মা বাবাকে অপমান করা হয়, এটা করো না। আমাকে যা বলার বলো, আমি আগেও বলেছি। আর আমি কোনো তুলনা টানিনি, শুধুমাত্র একটা উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছি কোনো ব্যক্তি বিশেষে কাজ কোনো পরিবারের একমাত্র পরিচয় হতে পারে না। পরিবার শব্দটির মানে ব্যক্তি অনেক বড়। একটা পরিবারে বিভিন্ন মানসিকতার মানুষ থাকে, আর পরিবার নিয়ে কথা বলে যে কারোরই গায়ে লাগবে। আগের দিনে বলেছি, আজও বলছি। মা, তুমি এখনো চুপ করে বসে বসে এই মেয়েটা চাটাং কথাগুলো শুনবে? কিচ্ছু বলবে না নাকি? ছোটদা বলেছে এই মেয়েটা নিজের অন্যায়গুলোকে জাস্টিফাই করতে যা যা বলবে, যা যা করবে, সব তোমাকে আর বাবাকে মেনে নিতে হবে, চুপচাপ মুখ বুজে সহ্য করে যেতে হবে বলেছে ছোটদা। এরা তো দেখছি তিন বোনই নিজেদের অন্যায়গুলোকে জাস্টিফাই করতে যে কোনো লেভেলে নামতে পারে, যে কোনো লেভেলে। এসব কি হচ্ছে? দিদি ভাই আর সূর্যদা এটা করতে পারলো? টিয়া সত্যি বলছে তো, নাকি বানিয়ে বলছে? আচ্ছা, একটা বাড়িতে ফোন করলেই তো সব সত্যিটা জানা যাবে। দিদিভাই যদি বাড়িতে থাকে তাহলে তো প্রমাণ হয়ে যাবে সবটা মিথ্যে। বাড়িতে একটা ফোন করি। ইস, এতক্ষণ কেন করলাম না? হ্যাঁ মেজদি ভাই, বল কেমন আছিস? হ্যাঁ, আমি ঠিক আছি। তুই বল, দিদিভাই কোথায়? দিদিভাই তো বাড়িতে নেই, ও তো একটা কাজে বেরিয়েছে। কখন বেরিয়েছে? এই ধর 1.5 ঘন্টা মতো হলো। তার মানে টিয়া সত্যি বলছে। মেজদি ভাই, তোর কি দিদিভাইয়ের সাথে কোনো কাজ ছিল, কোনো দরকার ছিল? তুই ওর মোবাইলে ফোন করলি না কেন?
ওই তো কেউ এলো, দিদিভাই হতে পারে, তুই ফোনটা একটু ধর। আমি দেখছি। ওই তো দিদিভাই এসে গেছে। মেজি ভাই তুই একটু ফোনটা ধর, আমি দিচ্ছি। কে? এনে ধর, মেজি ভাই তোকে চাইছিল। হ্যালো হ্যালো নীলু, হ্যালো হ্যালো। কই কিছু বলছে না তো, কেটে গেছে। কি বলছিল রে নীলু? তা জানি না, তোকে চাইছিল, তোর খোঁজ করছিল। আরেকবার ফোন করো না। হ্যাঁ কি রে? ধরলো না, কি হলো বলতো? এই তো কথা বললো। কিন্তু কেন? অনেক বেলা হয়ে গেল তো। বেলা অবধি না খেয়ে তো তুমিও আছো। হ্যাঁ মানে আমার তো একটা কাজ ছিল, কিন্তু তার জন্য তুমি না খেয়ে বসে থাকবে কেন? চলো চলো চলো। খুব জরুরি কাজ, তাই না সূর্যদা? হ্যাঁ ছিল, কিন্তু তার জন্য তোমার না খেয়ে থাকার তো কোনো কারণ নেই। আর আমাদের বাড়িতে দেখো এসবের চল নেই, কেউ কারোর জন্য না খেয়ে বসে থাকে না, যে যার সময় হয় তার মতন করে খেয়ে নেয়। এই বাড়ি নিয়ে কিছু বলার মতো অধিকার আমার নেই। এই বাড়ির জন্য নয়, আমি নিজেই তোমার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু কেন? সেটারও তো কোনো কারণ নেই। আছে, তবে তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না। কি প্রশ্ন? এই যে আমি জিজ্ঞেস করলাম যে কাজটা কি খুব জরুরি ছিল? হ্যাঁ তা তো একটু জরুরি ছিলই। একটু নয়, অনেকটাই জরুরি ছিল। বলো মানে আমার কাজের গুরুত্ব কতখানি সেটা তুমি জানলে কি করে? জানি বলেই বলছি। তুমি যাকে ভালোবাসো সে ডাকলে একটু জরুরি কেন, অনেকটা জরুরি, বা সবচেয়ে বেশি জরুরি বলা উচিত, তাই না? দেখো আমি তোমার কথার মানে বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? কাল রাতে তুমি আমাকে অনেক কথা বললে, বন্ধু হয়ে একসঙ্গে জীবন কাটাবো আমরা, যা যা হয়ে গেছে সবকিছু মেনে নিয়ে এগিয়ে যাব, তারপর আরো অনেক কিছু বললে। কিন্তু আজ সকাল হতে না হতেই তুমি দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে চলে গেলে, এতটা সময় কাটিয়ে এলে, অন্তত একবার বলে যেতে পারতে। তোমাকে কে এসব কথা বলেছে? টিয়া এসে বলেছে। টিয়া দেখেছে তোকে আর রাইকে তোর গাড়ি থেকে নামতে। এবার বল, টিয়া সত্যি বলেছে না মিথ্যে বলেছে? মা চোখে দেখা ঘটনা সবসময় সত্যি হয় না। ওই দেখে টিয়া কি বুঝেছে আর সেটা নিয়ে তুমি? তার মানে তোরা দেখা করেছিলি, এটাই সত্যি? মা দেখা করিনি, দেখা হয়ে গিয়েছিল। রায়ের সাথে আমি দেখা করতেই বেরিয়েছিলাম, সেটা কিন্তু ঠিক নয়। ঠিক বেঠিক এই শিক্ষা অনেক ছোটবেলায় তোকে আমরা দিয়েছি, আমি আর তোর বাবা। নিশ্চয়ই তোদের এই বয়সে এসে জীবনের পাঠ পড়ানো শুরু করব না। না না, আমাকে এক্সপ্লানেশন দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু এর জন্য যদি আমাদের বাড়ি নিয়ে কেউ প্রশ্ন তোলে তাহলে কিন্তু আমি বরদাস্ত করব না। তুমি নিজে নীলাঞ্জনাকে বউ হিসেবে স্বীকৃতি দিয়েছো, তারপরে তুমি বাইরে কিছু করে বেড়াবে, সেটাতে আমাদের মাথা হেঁট বই উঁচু হবে না। এবারই নিয়ে প্রশ্ন উঠেছে মানে? আমি প্রশ্ন ওঠার মতো কি করেছি? নীলাঞ্জনাই এই বাড়ির শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে। দাদা ভাই, বাবার অফিস থেকে ইমিডিয়েটলি একটা নো অবজেকশন লেটার লিখতে বলেছে, আমাদের পরিবারের পক্ষ থেকে জমা দিতে হবে। আমি কিভাবে লিখবো একটু গাইড করে দিবি রে? হঠাৎ এই লেটারটা দেওয়ার কারণ কি? দাদা ভাই,
বাবার অফিস থেকে যেটুকু বললো, আমরা যেহেতু 4 ভাই বোন, মাও আছে, তাই বাবার চাকরিটা পাওয়ার জন্য সবার ছবি সহ এই চিঠিটা জমা দিতে হবে। বাবার অফিস থেকে সত্যি চাইলো নাকি তুই চাইছিস যাতে এই চাকরির আর কোনো দাবিদার না থাকে সেটা নিশ্চিত করতে পারিস? এটার মানে কি দাদা ভাই? আচ্ছা দাদা ভাই, আমি যে অফিসে গিয়ে সমস্ত ডকুমেন্ট, সমস্ত অ্যাপ্লিকেশন জমা দিয়েছি, তুই তো জানিস সেটা। তাহলে অফিস থেকে না বললে আমি তোকে শুধু শুধু কেন বলতে যাব বল? বিক্রম শোন, কি হয়েছে এখানে? মা তুমি এসেছো, ভালোই হয়েছে। তোমারও একটা সই লাগবে। কি, কিসের জন্য? তোমার বড় মেয়ে খুব বুদ্ধিমতী মা, কি করে কাজ আদায় করতে হয় খুব সুন্দর করে জানে। বাবার চাকরিটা ও করবে সেটা ধরে নিয়েও শান্তিতে নেই, একেবারে একেবারে ডকুমেন্টে ফাইনাল করে নিতে চায় একদম। তুই কি বলছিস এসব দাদা ভাই? সরকারি চাকরির যে কিছু নিয়ম কানুন থাকে তুই জানিস না সেটা? অফিস থেকে আমাকে যা বললো আমি তোকে এসে শুধু সেটাই বললাম। একটা ফর্মও দিয়েছে, সেটা ফিল আপ করতে হবে। তুই সবটা আগে দেখ, না দেখে তুই এত মাথা গরম কেন করছিস দাদা ভাই? আমি মাথা গরম করছি? সত্যি কথাগুলো খুব গায়ে লাগে না? এমনিতে তো কোনো বিষয় নিয়ে কোনো আলোচনার ধার ধারিস না, এখন চলে এসেছিস একটা চিঠি, একটা সই, এইসব নিয়ে আমার গাইডেন্সের দরকার হয়ে পড়লো হঠাৎ। দাদা ভাই, চাকরির জায়গায় যে কতটা এমার্জেন্সি আছে তুই জানিস সেটা। আর বাবার অফিস থেকে আমাকে দেরি করতে বারণ করলো। তো তুই বা এক্ষুনি চাকরিটা পাওয়ার জন্য এত ছটফট করছিস কেন রাই? তোর থেকে চাকরিটা তো কেউ ছিনিয়ে নিচ্ছে না। ছিনিয়ে নেওয়ার কথা কোথা থেকে আসছে? হ্যাঁ, আমি তাড়াহুড়ো করছি এই কারণে যাতে বাবার রিটায়ারমেন্টের দিনের আগে প্রসেসিংটা অন্তত হয়ে যায়, যেন ইমিডিয়েট চাকরিটা পাওয়ার চান্সটাও থাকে, কোনো গ্যাপ না পড়ে। তাহলে তুমি বলো মা, আমার কি ভালো লাগছে বাবার শ্রাদ্ধের কাজের আগে অফিসে ছুটতে, অফিসের কাগজপত্র, চিঠি, এই সবকিছু নিয়ে আলোচনা করতে? রাজ, যদি আমি বলি আমি চাকরিটা করতে পারি কিনা, তখন তুই রাজি হবি তো আমাকে চাকরিটা করতে দিতে? সূর্যদা, তোমার চা। না না, আপনি আজকেই আসুন। হ্যাঁ, আমার সব পেপারস রেডি হয়ে গেছে, আপনি এসে শুধু সাইন করে দিলেই আমি ফাইলগুলো ফরওয়ার্ড করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, ঠিক আছে। কি দেখছো? নাও চাটা। গরম গরম মশালা চা, খেলে মন প্রাণ আত্মা সব জুড়িয়ে যাবে। তাহলে তো খেয়ে দেখতে হচ্ছে। কি কেমন লাগলো? ভালো, তবে আমার বউয়ের হাতের বানানো চা এর থেকে ঢের ভালো হবে। রাই, তোমাকে আজকে একদম আমার বউয়ের মতো লাগছে, অপূর্ব লাগছে। আমার ইচ্ছে কি জানো, আমি যখন অফিস থেকে ফিরবো তখন তুমি এরকম ভাবেই সেজে গুজে আমার সামনে এসে চা নিয়ে দাঁড়াও। বয়ে গেছে আমার তোমার বউ হতে আর তোমাকে রোজ চা বানিয়ে খাওয়াতে। এই এক মিনিট, দেখো তুমি আর যাই কথা বলো, তুমি আমার বউ হবে না এই কথাটা কিন্তু বলো না। আমার কিন্তু হার্ট অ্যাটাক হয়ে যাবে। রাই, তুমি আমাকে চা না বানিয়ে খাওয়াও ঠিক আছে, কিন্তু তুমি বলো তুমি আমারই বউ হবে? খালি আজে বাজে কথা। আরে ও সরি সরি সরি, আসলে আমি না আমার একটা জিনিস খুঁজছিলাম, এখানেই কোথাও একটা রেখেছিলাম। চিন্তা নেই, আমি সব গুছিয়ে রাখছি। তুমি একদম চিন্তা করো না, তোমার কোনো জিনিস আমি নিজে থেকে না না, ইটস ওকে ইটস ওকে। আমি আসলে কথাটা তোমাকে বলিনি। তবে তবে কাকে বললে? এখানে তো আর কেউ নেই।
সূর্যদা, না তুমি তুমি কিছু খুঁজছিলে, তোমার কিছু হারিয়ে গেছে নাকি? না তেমন কিছু না। তুমি চাটা খেলে না? চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি খাচ্ছি। আজকে তোর জন্যে আমার নীলুর জীবনটা নষ্ট হয়ে গেছে, আর এর জন্য আমি তোকে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন ক্ষমা করবো না। কি বলছো মা? তুমি এমন কথা বলছো? হ্যাঁ বলছি। আজকে তোর একটা হটকারী সিদ্ধান্তে আমার আর একটা সন্তানের জীবন একেবারে দুর্বিষহ হয়ে গেল। এই জন্য বলে মায়ের মনে এই বিয়েতে আমার কোনোদিন সায় ছিল না, একদম প্রথম থেকে খুব ডেকেছে। তাও সংযোগে খানিকটা চিন্তা বলে একটুখানি ভরসার জায়গা ছিল, এখন তো সেটাও নেই, ভেঙে গেছে। এই সব কিছুর জন্য কে দায়ী বল? এই যে আজকে তোর বোনের জীবনটা শেষ হয়ে গেল, এর দায় কে তুই এড়াতে পারবি? হ্যাঁ পারবি? এড়াতে পারবি? মা তুমি তুমি শুনে বলছো যখন, নিশ্চয় ঠিকই বলছো তুমি, কিন্তু নীলু তো দুপুরেও আমাকে বললো মা সূর্য ওর খুব খেয়াল রাখছে। আরে বাবা, সূর্য কি সবসময় ওর সঙ্গে থাকবে? সূর্যকে একা নিয়ে ওর সংসার নয় রাই। ওই বাড়ির সবাই যদি নীলুর সঙ্গে দুর্ব্যবহার করে, মেয়েটা বাঁচবে কি করে? কোথায় কোথায় জবরদস্তি ঘাড়ে চাপিয়ে বিয়ে দেওয়ার খোটা, এটা কি ওর সহ্য করার দরকার ছিল? এই অপমানও কেন সহ্য করবে? এটা কি ওর প্রাপ্য? ও যেমন মেয়ে সেরকম একটা সাধারণ পরিবার খুঁজে ওর বিয়ে দিতাম, তাই বলে অন্যের জুতো পায়ে গলিয়ে বিনা দোষে সারা জীবন কেন হোঁচট খাবে? তোর ভুলের দায় কেন সামলাবে ওরাই? আচ্ছা এমনও তো হতে পারে মা, মা তুমি যেটা শুনেছো তুমি সবটা হয়তো বুঝতে পারোনি, একবার নীলুর কাছেই পুরোটা শুনে নি না হয়। ও মা, মা এখন টেনশন করে ছটফট করো না মা, দোহাই তোমার মা। আজকাল লোককে বড্ড বোঝাচ্ছিস নাই, বাবা চাকরি নিয়ে বোঝাচ্ছিস, নীলুর বিয়ে নিয়ে বোঝাচ্ছিস, আর সবটাই ভুল বোঝাচ্ছিস। কারণ আসল ভুলটা তুই করে বসে আছিস, আর সেটাকে কনস্ট্যান্টলি ধামা চাপা দেওয়ার জন্য লোককে নিরন্তর ভুল বুঝিয়ে যাচ্ছে, যাতে নিজে ক্লিন চিটটা পেয়ে হালকা করে বেরিয়ে যেতে পারি। যেটা ঘটে গেছে সেটা নিয়ে বারবার বললে কি সমস্যার সমাধান হবে? একটা কাজ হয়ে গেছে, সেটা ঠিক ভুল যাই হোক না কেন বদলানো তো নয়। ঠিকই বলছেন পিসিমণি, বরং যেটা বাকি আছে সেটা যাতে ঠিকভাবে হয় সেটাই আমাদের ভাবা উচিত, সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিত। আমরা নতুন করে কি ভাববো বৌমা বলো? আমরা নতুন করে কি চেষ্টা করব? সব ভুল কি চেষ্টা করলেই শুধরে ফেলা যায়? আমাদের রাই আমাদেরকে ভুল শোধরানোর সুযোগ দিয়েছে? কাউকে জানিয়েছিল? নিজে হটকারি করে এমন একটা সিদ্ধান্ত নিল, এমন একটা সর্বনেশে সিদ্ধান্ত নিল, আমাদের পরিবারটা একেবারে তুচ্ছনছ হয়ে গেল। আমার নীলু যে কি কুক্ষণে দিদির কথা আগুনে ছাপ দিল, আমাদেরকে যে কেন একবার এসে বলল না যে আমি ঠাকুরজি গো, আমার দাদা চলে যাওয়ার শোকটাও আমি পালন করতে পারলাম না। আরে বাহ, মটর পনির মাই ফেভারিট। ফুলকপির মা, কি কি ব্যাপার বলো তো? আজকে স্পেশাল কিছু নাকি? দাও দাও। হ্যাঁ, আর না না ঠিক আছে। বাহ, মেথির পরোটা লাভলি। মা, আমি কিন্তু আজকে ডায়েট করব না, হ্যাঁ বেশি করে খাবো। ডায়েট করে তো খাওয়া দাওয়া ভুলেই গিয়েছিস, খাসই না কিছু, আর কম খাস না, একদমই খাস না, পেট ভরে খা আজকে। কি গো তোমার হলো? এই তো এসে গেছি, দাও দাও, ও খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ এই নাও, দাঁড়াও দিচ্ছি তোমাকে, তোমার জন্য চিকেন স্টু আছে। হ্যাঁ বস বস, সূর্য তোকেও দিয়ে দিই।
সবাই খেতে বসে পড়েছে। ডিনারের সময় হতে তো এখনো 10 মিনিট বাকি। লক্ষ্মীজি তো তাই বলেছিল। দারুণ দারুণ ফাটাফাটি। এই ওরা বলছি, তুমি কি আজকে ওই রিমিদের ওই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছো? মা জানো রিমিদের ওই রেস্টুরেন্টটা দারুণ খাবার বানায়, একটু অয়েলি বাট কিন্তু আজকে হঠাৎ ওখান থেকে খাবার অর্ডার করলে কি ব্যাপার? মানে আজকে কি স্পেশাল কিছু? আমি কি কিছু ভুলে টুলে যাচ্ছি? রেস্টুরেন্টের খাবার নাকি? ওই মেয়েটার রান্নার প্রশংসা করছে টিকলো, দেখাচ্ছি মজা, দাঁড়া। এই শোনো না, আমাকে আর একটু দেওয়া যাবে? আমি দিচ্ছি বাবা। মা আপনিও বসে পড়ুন না, আমি সবাইকে বেড়ে দিচ্ছি। না না, তার কোনো দরকার নেই, সবার খাওয়া হোক, আমি তারপরে বসবো। কেন মা? আপনি তো রোজই সবার শেষে খান, একদিন না হয় সবার সঙ্গে বসে খেলেন, কেন শুধু শুধু রাত করবেন? মা ঠিকই তো বলছেন নীলু, আজকে তুমি আমাদের সবার সাথে একটু বসো না, কতদিন আমাদের সবার সাথে খাও না, প্লিজ প্লিজ। হ্যাঁ মা প্লিজ আমাদের সবার সাথে খেতে বসো না। হ্যাঁ প্লিজ প্লিজ মা। আচ্ছা হাতটা ধুয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ।